আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি, নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একদম সকাল থেকে ভিডিওটা করছি। প্রতিদিন সকালে উঠে যেই কাজগুলো করতে হয় সেগুলোই শেয়ার করছি। আর গ্রামে থাকলে এই একটা সুবিধা, গ্রামের সকালটা কিন্তু অনেক সুন্দর হয়। আর ছোটোখাটো কাজের মধ্যে দিয়ে কোন দিক দিয়ে যেন সময় চলে যায় আপনি টেরই পাবেন না। এমনিতেই প্রত্যেকটা গৃহিণীর সকালটা খুব ব্যস্ততায় যায়, বাচ্চাদের স্কুল, হাজব্যান্ডের অফিস সব কিছু মিলে। যদিও আমার হাজব্যান্ড বাসায় থাকে, হোম অফিস তার জন্য কোনো তাড়া নেই। আর এখন মেয়ের পরীক্ষা চলছে, তো মেয়ের পরীক্ষা 11টা থেকে, তো ওইটা নিয়েও কোনো তাড়া নেই। তাই সকালে উঠে রিল্যাক্সেই সব কাজ করছিলাম, ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো সকালে উঠেই কিন্তু আগে কবিতর, মুরগি এদেরকে খাবার দিতে হয়, পাঁচ করে দিতে হয়। তো আজকে বাগান থেকে অনেক শাকসবজি ওঠানোর ইচ্ছা আছে। তো এইটা খুবই ভালো লাগার একটা কাজ, যে যখন বাগানে অনেক শাকসবজি হয়, প্রতিদিন তো টুকটাক উঠাই খাই, তো আজকে উঠাবো সবাইকে দেওয়ার জন্য। আর আলহামদুলিল্লাহ অনেক কিছু উঠাতে পেরেছি এবং সবাইকে দিতে পেরেছি। আর এটা অন্যরকম একটা খুশি, যখন আপনি আপনার নিজে হাতে করা কিছু জিনিস অন্যকে গিফট করবেন, তারা যে কি পরিমাণ খুশি হয়, এই খুশিটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে উত্তরবঙ্গের মানুষ এখন কিন্তু একটু বিপদের মধ্যে আছি, কারণ ফারাক্কার 109টি বাঁধ খুলে দিয়েছে। আর এইটা কিন্তু এখন উত্তরবঙ্গকে প্লাবিত করবে। তো যদিও বলছে সেরকম ভয়ের কিছু নেই, কিন্তু তারপরেও ভয় তো লাগছে, সবাইকে মেন্টালি প্রিপেয়ার থাকতে বলছে। আর আমাদের নওগাঁ জেলাটা এমন একটা পর্যায়ে আছে যে বাঁধ খোলার পরে প্রথমে প্লাবিত হবে চাঁপাইনবাবগঞ্জ এবং দ্বিতীয় স্টেপে আছে নওগাঁ। যদিও বলছে যে এবার নওগাঁ সেরকম ভয়ের কিছু নেই, তবে আমাদের এলাকা মোটামুটি কিছুদিন পরপরই কিন্তু বন্যা হয়। কিছুদিন পরপর না, কয়েক বছর পরপর, একদম টানা প্রতি বছর যে বন্যা হয় তা কিন্তু না। 97-98 বন্যার পর 2005 সালে হয়েছিল, 2008 সালে হয়েছিল, তারপরে 2017-তে হয়েছিল, তারপরে কিন্তু আর বন্যা হয়নি আমাদের এই এলাকাতে। আমাদের নদীর যখন পানি বৃদ্ধি পায় বর্ষার সময়, তখন প্রতি বছরই বন্যা হবে এরকম একটা খুব হইচই শুরু হয়। কিন্তু যখন নদীর ওই পার বাঁধ ভাঙে তখন আমাদের এই এলাকাটা সেফ থাকে, নদীর এপার। আর যখন এপার ভাঙে ওপার সেফ থাকে, কিন্তু প্রতি বছরই বিশেষ আর কি আল্লাহর রহমতে আমরা বেঁচে যাই। কয়েক বছর পর পর আর কি বন্যার যে ধাক্কা সেটা নিতে হয়। তবে এবার হচ্ছে একটু ভয় বেশি কাজ করছে, কারণ সব জায়গায় বন্যা নিয়ে এত বেশি দুর্যোগ হয়েছে। যদিও আমাদের এলাকায় কিন্তু এরকম হবে না, কারণ পুরা পদ্মা নদীতে পানি ভরবে, চাপাই প্লাবিত হবে, তারপরে আসবে। পার্শ্ববর্তী জেলাতে হুট করে যখন পানি ঢোকে সেই এলাকাগুলোতে সমস্যা হয়। আর পরে যেই এলাকাগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই প্রিপারেশান নিতে পারে। তো আমাদের বন্যা হলেও হয়তো ফেনী, নোয়াখালীর মতো এরকম ভয়াবহ বন্যা হবে না। তবে বন্যা হলে সেটা অনেকের জন্যই অনেক ক্ষতির। যেমন অনেক কৃষকদের, আমাদের যেহেতু এদিকে অনেক শাকসবজি, এগুলো ধান অনেক কিছু হয়, ধানের জন্য বিখ্যাত। আর সবজিও অনেক শাকসবজি চাষ হয়। তো যাই হোক, এগুলো কিন্তু মানে একদম শেষ হয়ে যায়, কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হয়, গাছপালা শেষ হয়ে যায়, আরও অনেক ধরনের সমস্যা তো হয়। কিন্তু ফেনী বা নোয়াখালী, কুমিল্লাতে যেরকম পরিমাণ ঝুঁকি হয়েছে ওরকম থাকে না, এতটা ঝুঁকি হয়নি। 95 বন্যাতে হয়েছিল, তারপর এরকম হয়নি আর কি, যেরকমটা 22-এর সিলেটে আমরা দেখছি, বা হচ্ছে এখন 24-এ নোয়াখালী, কুমিল্লা, ফেনীতে দেখতেছি। এরকম এত ভয়াবহ পরিস্থিতি আমাদের এদিকে কখনোই হয়নি। আর যেহেতু মাঝে মধ্যে বন্যা হয়, তাই সেরকম কিন্তু মেন্টালি অনেকের প্রিপারেশান থাকে। যেমন 95-এর বন্যার সময় কিন্তু আমাদের এদিকে একটা দুইটা বাসাতে ছাদ ছিল, কিন্তু তারপরেই কিন্তু সবাই একদম অনেকের বাসায় ছাদ দিয়ে ফেলে। তারপরে অনেকে আবার 97-98 যখন পরপর বন্যা হয় তখন দোতলাও করে ফেলে। আর যখন নতুন করে কেউ বাড়ি করে, মোটামুটি ছোটোখাটো বন্যা হলে যাতে বাসায় পানি না ওঠে সে পরিমাণ উচ্চতায় করে আর কি। কিন্তু তারপরেও যারা আগের বাড়ি, তাদের বাড়িগুলো ডুবে যায়, মানে ঘরের মেঝেতে পানি ঢোকে, আবার রাস্তাঘাট তো ডুবে যায়। সব কিছু মিলে বন্যা আসলে
অনেক ক্ষতিরই কারণ। তারপরেও এটা যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ, হলে তো আসলে আমাদের কিছু করার নেই, মোকাবেলা করতেই হবে। তো কথা বলতে বলতে কিন্তু অনেক শাকসবজি উঠিয়ে ফেলছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবং সেরকম পরিস্থিতি হলে সেটা যেন মোকাবেলা করার মতো তৌফিক দান করে, সেটাই আশা রাখছি। তো এই যে আমি কিন্তু অনেক শাকসবজি উঠিয়েছি এবং সেগুলো মোটামুটি সবাইকে বিতরণ করে দিয়েছি। এখন আমি যে কুমড়া পাতাগুলো উঠাচ্ছি এগুলো কিন্তু আমি নিজের জন্য উঠাচ্ছি। আর আলহামদুলিল্লাহ গাছে কিন্তু আরও অনেক চাল কুমড়ার জালি আটকেছে, হয়তো 5-7 দিন পর সেগুলো খাওয়া যাবে। তো চাল কুমড়াটা কিন্তু আমি একটা আপুকে দিয়েছি, আর একটা খাওয়ার উপযুক্ত আছে, আগামীকাল হয়তো এটা আমি কাটবো। তো এর ফাঁকে কিন্তু আমি একটু বাটা মাছ নিয়ে আসছি, এটা কেটে ধুয়ে আজকে কিছু রান্না করবো আর কিছু ফ্রিজে রাখবো। তো টাটকা মাছ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আর মাছ কাটতে কাটতে আমার হচ্ছে ভাইয়া আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসলে বন্যা নিয়ে অনেক কথাই বললাম, সেই সময় কিন্তু ভিডিও রিলেটেড কিছু বলতে পারিনি। তো যাই হোক, আমি প্রথমে যে সবজিগুলো উঠিয়েছিলাম সবে কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি, শুধু কয়েকটা মরিচ বাদে। আর এই বন্যার সময় সবচেয়ে মানে বড় যে সমস্যাটা হয়, মরিচের দাম কিন্তু অনেক বেড়ে যায়, কারণ গাছ মরে যায়, চাহিদার তুলনায় হচ্ছে যোগান কমে যায়, যার কারণে কিন্তু দাম বেড়ে যায়। তো এই বিন্দু মরিচ না, সরি, বম্বে মরিচ, এগুলোর যে পরিমাণ ঝাল, তো এগুলো একটা দিয়ে কিন্তু আমি হচ্ছে 2টা তরকারি বা ভাজি রান্না করতে পারি, এত পরিমাণ ঝাল। যারা খেয়ে অভ্যস্ত তারা হয়তো খেতে পারে, কিন্তু একটার অর্ধেক ঝাল দিলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর বাসায় যেহেতু মেয়ে ছোট, ও অনেক অতিরিক্ত ঝাল খেতে পারে না, সেই জন্য বুঝে শুনেই দিই। তো আমার মনে হয় যে এই গাছের ঝাল সংরক্ষণ করে রাখলে অনায়াসে আমি 1 মাস খেতে পারবো, বা তারও বেশি, যদি নষ্ট না হয় থাকে আর কি। তো তারপরে কিন্তু আমি মাছ কেটে ধুয়ে তারপরে সব কিছু রান্নার আয়োজন করে নিয়েছি। অনেক সিম্পল রান্না করব। তো এখানে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে, কাঁঠালের বিচি, পেঁয়াজ রসুন, কাঁচামরিচ দিয়ে ভেজে পাটায় বেটে একটা ভর্তা করব। আর এই বাটা মাছ ভেজে কুমড়া বড়ি দিয়ে রান্না করব। কুমড়া বড়ি আমার মোটামুটি শেষের দিকে, আর হচ্ছে অল্প কয়েকটা আছে, মানে আর একবার হয়তো রান্না করা যাবে। তো কুমড়া বড়ি কিন্তু আমাদের সবারই প্রিয় খাবার, আর এগুলো যেহেতু বাসায় দিয়েছিলাম খুবই ভালো হয়েছে। তো এবারও দেওয়ার ইচ্ছা আছে, এবার তো আলহামদুলিল্লাহ আমার গাছেই 2টা চাল কুমড়া পেকেছে, তো নিজের গাছের চাল কুমড়া দিয়ে এবার দিতে পারবো, ইচ্ছা আছে। আর এবার একদম A to Z ফুল প্রসেস শেয়ার করব আমার প্রিয় আপুদের জন্য, কারণ গতবার থেকে অনেক আপুদের অনেক কমেন্ট ছিল, যে যদিও শেয়ার করেছিলাম কিন্তু ফুল প্রসেসটা শেয়ার করিনি। তো এবার শেয়ার করবো ইনশাল্লাহ। আর আমার অনেক প্রিয় আপুরা বলছে তারা হচ্ছে কুমড়া বড়ি কখনো খায়নি, খেতে কেমন। তো সত্যি সত্যি যদি এবার আমি বেশি করে বানাবো, তারা ঠিকানা দেয়, তাদের জন্য কিন্তু আমি কুরিয়ার করে পেঠে দিব, কারণ এটা হচ্ছে একদমই শুকনো একটা জিনিস, কুরিয়ার করলে ইজিলি পেয়ে যাবে। অনেকে কুমড়া বড়ি নিয়ে বিজনেসও করে। তো আমি বিজনেসের উদ্দেশ্যে না, আমার আপুদের আমার উত্তরবঙ্গের প্রিয় খাবারটা আমি টেস্ট করাতে চাই, তারা আমাদের এলাকার খাবারটা খেয়ে দেখুক কেমন। এটা উত্তরবঙ্গের খুবই ঐতিহ্যবাহী একটা খাবার, এবং অন্য বিভিন্ন অঞ্চলেও খেতে পারে, তবে আমরা খাই। তবে আমি হচ্ছে সাতক্ষীরাতে দেখেছি, সাতক্ষীরার এলাকার এক ভাবির সাথে পরিচিত ছিল, তারাও খায়। তো বিভিন্ন এলাকাতে হয়তো খায়, আবার কিছু এলাকাতে খায় না। তো যাই হোক, আমি কিন্তু রান্নাটা করছি আর আপনাদের সাথে গল্প করছি, আর এদিকে কিন্তু ভিতরে ভিতরে খুব টেনশন হচ্ছে, কারণ গতকালও আমি বন্যার্তদের জন্য আমার কাপড় চোপড় সহ আরও কয়েকটা ভাবি আমি দিব জন্য তারাও আগ্রহ প্রকাশ করে, এবং তাদের কাপড় সহ আমি হচ্ছে দিয়ে আসি, কিন্তু এখন নিজের এলাকায় বন্যার জন্য অনেক টেনশন হচ্ছে। তো যাই হোক, আল্লাহ ভরসা, টেনশন করে লাভ নেই, পরিস্থিতি যেটা হোক সেটা তো মোকাবেলা করতে হবে। আর যদিও জানি যে ওরকম ভয়াবহ পরিস্থিতি হবে না, আল্লাহ ভরসা। তো এটা আমি একটু মশলার সাথে মাছ আর বড়িটা কষিয়ে নিচ্ছি, যেহেতু বড়িটা একটু পুরানো হয়ে গেছে। আর এখানে খুব বেশি যেহেতু কোনো সবজি অ্যাড করিনি, খুব বেশি ঝোল দিব না, যার কারণে কষানোর সময় দিলাম। আর সবজি দিয়ে রান্না করলে এটা যখন ঝোলের বলক আসে তখন দিলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর এইরকম যখন বড়ি দিয়ে তরকারি রান্না করা হয়, মাছের চাইতে বড়িটা খেতে বেশি মজা লাগে। আর আমার মেয়ে এবং মেয়ের বাবা সবাই অনেক বেশি পছন্দ করে।
তো এর ফাঁকে কিন্তু আমি অফ ক্যামেরাতে ভর্তাটাও ভেজে নিয়েছি, এখন পাটায় বেটে নিব। আর এগুলো আমার গাছের মরিচ, তো মরিচটা একটু বেশি দিয়েছি, একটু ঝালঝাল করে খাবো, কারণ মেয়ে এই ভর্তা খাবে না, যার কারণে হচ্ছে একটু ঝালঝাল করে ভর্তাটা করছি। আর মাছ ভাজার সময় আমার হাতে একটু গরম তেল ছিটে আসছিলো, যার কারণে আমি পেস্ট দিয়ে রাখছি, এই জন্য হাতটা সাদা সাদা লাগছে। এটা কিন্তু আমাদের গৃহিণীদের একদম নিত্য নতুন একটা ব্যাপার, হাত কাটে, হাতে ফোসা পড়ে। তো যাই হোক, তারপরে এগুলো উপেক্ষা করে কিন্তু সংসারের কাজ আমাদেরকে করতে হয়। তো আজকে কিন্তু একদম খাবার দাবার পর্যন্ত ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।